সম্পত্তি দরকার নাই, আগে বাণিজ্য নিয়ে দাম নিয়ে পয়সা করি। এর কাছে বেতন না বলেছি, আর নাহলে কোনো বেতনের কোনো সিস্টেম নেই, হ্যাঁ যা দিব তাই। সাধারণ মৃত্যু প্রতিবাদ করার কারণে আমার 26টা সিঁড়ি লাগছে না তার মধ্যে। গোলাম দস্তগীর গাজী বর্তমানে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এবং বর্তমান সরকারের মন্ত্রী। তবে এসবের আড়ালে তার রয়েছে আরেকটি পরিচয়। সেই পরিচয়ই এখন রূপগঞ্জবাসীর আতঙ্কের কারণ। আতঙ্কের পেছনে রয়েছে মানুষের হাহাকার, দখলদারিত্ব আর নির্যাতনের গল্প। গাজীর আতঙ্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে গণমাধ্যমের সঙ্গে পর্যন্ত কথা বলতে ভয় পান মানুষ। অস্ত্রবাজি, মাদক, সন্ত্রাস, হত্যা, খুন, গুম, জবরদখল সবই হয় নাকি তার ইশারায়। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে অনুসন্ধানী চোখে আমরা তুলে এনেছি গোলাম দস্তগীর গাজীর মুখোশের আড়ালের ভয়াবহ চেহারা। আব্দুল বাসেত ৭১ বছর বয়সী বাসেত বংশ পরম্পরায় রূপগঞ্জের স্থানীয় বাসিন্দা হলেও বাঁচাতে পারেননি নিজ পৈতৃক সম্পত্তি। কিন্তু এর পেছনে কে জড়িত? আমাকে একদিন গাজী সাহেব রিং দিল, রিসিভ করলাম, আমাকে সালাম দিল। তারপরে বললো, যাই হোক ভাই, আপনাকে রিং দিছি, আপনি অনেক আমার আগে আমার নামে একটা অভিযোগ দিয়েছিলেন, এটা কে বা কারা হাইকমান্ডের হাতে নিয়ে দিচ্ছে, নির্বাচনে নমিনেশনে একটু ঝামেলা হইতেছে, রিং দিতে পারে। আপনি বললেন যে সমস্যাটা সমাধান হয়ে গেছে বা হওয়ার পথে। রূপগঞ্জের কর্ণগোপে অবস্থিত গাজী গ্রুপের প্রতিষ্ঠান গাজী পাইপ। বাসেতের অভিযোগ, ফ্যাক্টরি নির্মাণের জন্য তার ৮ বিঘা জমি পুরোপুরি দখল করে নেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর নিজেই। আমি আমার জায়গা পাই নাই ফেরত, আমি বলে দিব আমার সমস্যা সমাধান হয়ে গেছে, কোনো সমাধান করে নাই। উনি জায়গার মধ্যে বেড়া দিয়ে রেখে দিয়েছে, দেখছেন না, ভালো করা দিয়েছে। আর একটা জায়গার মধ্যে 40% ফ্যাক্টরি করে ফেলছে, ফ্যাক্টরি করে চালাইতেছে। অথচ এই 29 সনের খাজনাও আমার পরিশোধ আছে অনলাইনে। আপনার জায়গাতে ঢুকবো আমি যেতে পারি না। এই জমির আসল দাম কত? 10 লাখ টাকা মিনিমাম দাম ধরে, ডিসিমেল 240 যদি হয় 24 কোটি টাকা দাম ধরে। অর্থাৎ প্রায় 24 কোটি টাকার জমি এমপির হয়ে দখল করে নেন তারই ঘনিষ্ঠ সহযোগী আলমাস। বেড়া দিতেছে, নিষেধ করা হয়েছে, মানে নাই কোনো কারণে ই করতে গেলে। আলমাস তো জানেনি, কিন্তু আপনারা তো ইয়ারই ওই মার্ডার কেসের আসামি, ওই যে রাসেলে গুলি করছে আলমাসে, চেয়ারম্যান বানায় বিবারের। এর ভয়ে তো একটা গ্রুপ পাঠাইলেন, এর গ্রুপ পাঠাইলে কে কথা বলবে না? মানুষের জীবনে বয়স আর সম্পত্তি দরকার নাই, আগে বাণিজ্য নিয়ে দাম নিয়ে পয়সা করি। কর্ণগোপ এলাকায় শুধু একজন বাসেতি নন, সৌদি প্রবাসী ডাক্তার আমিনুল ইসলাম, ইসমাইল মেম্বার, ওসমান, রহিম, করিম সহ অসংখ্য মানুষের জমি চলে গেছে গাজীর পেটে। জীবন হারানোর ভয়ে জমি হারিয়েও মুখ খুলতে সাহস পান না তারা। শুধু তাই নয়, রূপগঞ্জের কেয়ারিয়া এলাকার অসংখ্য হিন্দুর জমিও নাকি গাজীর পেটে এখন। প্রথমত আগে ডাক নাম্বার বন্ধ করছে, অন্য মাসে বেতন যেত না, এর কাছে বেতন না বলেছি, আর নাহলে কোনো বেতনের কোনো সিস্টেম নেই, হ্যাঁ যা দিব তাই। জায়গা কতটুকু আপনার এখানে? আমার 2.5 বিঘা আছে, 2 ভাইয়ের। এখানে আমরা 140 মানুষ আছি, হিন্দু মানুষ। যার জমি আছে, কেউ বিক্রি করছে, কেউ বিক্রি করে নাই, এই চাপা করে রয়েছে। কিন্তু কে এই ভূমিদস্যু খোকন? আপনাদের কাছে জায়গাটা চাচ্ছে কে? এটা খোকন মানে সে কি করে? এজেন্ট, গাজী সাহেবের এজেন্ট। খোকন কি আরো জায়গা নিচ্ছে এরকম? অনেকজন অনেক নিয়ে নিচ্ছে। জমি দখলের পরেও এসব অন্যায় মেনে নিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন, কারণ জমির থেকে জীবন দামি। আমার সম্পদ দুই পেয়ে যায় বেঁচে থাকলে এটাই কিছু সব কিছু। এমপি আতঙ্কে রূপগঞ্জে এখন জমি কেনা বেচা বন্ধ, আর যারা বিক্রি করছেন তারা গাজীর কাছেই বিক্রি করতে বাধ্য হন, তাও আবার নামমাত্র মূল্যে। কিন্তু ওই এলাকার জমির দাম আসলে কত? 5 লাখ 6 লাখ টাকাটা তো এনা সেওয়ার কথা না, 1 লাখ টাকাটা নিলে দাও, না দিলে না দাও, এত কথা বললে জেল দিয়ে লাইবেন না।
অর্থাৎ সবাই জানে, কিন্তু জীবন হারানোর ভয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। বাসিন্দাদের সবার কথাতেই যেন এমপি নামক দানবের আতঙ্কের ছাপ স্পষ্ট। মানুষের জায়গা জমি এগুলা দল কি করতে মানে এলি পাইছে যে ক্ষমতা পাইছে, আরেকজনের গরিব মানুষের জমিটা মাইরা খেলে নিল, মানুষকে ঠকাইয়া তো কয়েকদিন থাকছি। এবার রূপগঞ্জের খাদুন এলাকায় মনোযোগ স্থাপন। এই এলাকায় বিশাল জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে গাজী টায়ার ফ্যাক্টরি। অনুসন্ধান বলছে এখানকার অবস্থা কর্ণগোপের চেয়েও ভয়াবহ। ফ্যাক্টরির প্রায় ৮০% জমি দখল করা হয়েছে। এই পরিসংখ্যানের দিকে মনোযোগ দেয়া যাক। হাজী আমজাদ আলী ভূঁইয়া, পিতা আয়াত আলী ভূঁইয়া, তাদের ১৯ বিঘা ৮ শতাংশ, হাজী আব্দুল হাই তার ৪ বিঘা, মোবারক হোসেনের ১.৫ বিঘা, আব্দুল বারিদ ভূঁইয়ার ২ বিঘা, নূর মোহাম্মদের ১ বিঘা, ইসমাইল খাঁর ৪ বিঘা, সিরাজ খাঁর ৪ থেকে ৫ বিঘা, শাহ আলমের প্রায় ৭০ শতাংশ, জুলহাস ভূঁইয়ার ৭২ শতাংশ এবং আপেল মাহমুদের ২.৫ বিঘা সহ আরও অসংখ্য মানুষের জমি জোরপূর্বক দখল করে খাদুনে গাজী টায়ার ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। শুধু খাদুনি নয়, রূপগঞ্জের কেয়ারিয়া গ্রামেও আছে গাজীর দখলদারিত্বের চিহ্ন। স্থানীয়দের ফসলি জমি তিনি কিভাবে দখল করে রেখেছেন জানা গেল মহিউদ্দিন নামক এক ভুক্তভোগীর কথায়। আমার দলিল খাজনা খারিজ সব একুরেট আছে। আমার সম্পত্তি পরিমাণ ৫ বিঘা। আমরা বাঁশ দিয়েছিলাম, বেড়া দিয়েছিলাম, বেড়া ছাড়া ফালাই দিয়েছে, ভেঙে দিয়েছে। এখন এই জায়গাটার কি অবস্থা, বর্তমান অবস্থা? আমি দেখে সরকার জমি নিয়ে বর্তমান ভালো ভরাট করেছে। আপনাদের কাছ থেকে অনুমতি নেয় নাই? না, আমি জিজ্ঞেস আমি ভয় কথাই বলতে পারি না। কথা বলতে এক বাইতে গেছে, আমিও যাবো, আমার সবাই মাঝে। তাহলে আপনার জায়গার দরকার নাই? জায়গা বেশ আপন না, জীবনটা আপন। দিনে বাঁচতে গেলে জায়গা দরকার আছে, মরে গেলে জায়গা দরকার নেই। আমি জীবনে দিন না বাঁচতে জায়গাতে কিনবো, টাকা কিনবো। মহিউদ্দিনের মতো এইভাবে আমানুল্লাহ নামক আরেক ব্যক্তির ২ বিঘা জমি দখল করে রেখেছেন গাজী। আমার জায়গা গাজী প্রজেক্টের ভিতরে, আমার ২ বিঘা জায়গা। এখানে আমরা কৃষি জমি করে খাইতাম। আমার ঘরের গোড়ায় ভাত হইতো, বাৎসরিক খাবার আসতো। সে এই জায়গার ভিতরে পুরা বালি ব্রড করে দেওয়া, পুরা বাড়ি ব্রড করে ফেলাইছি। এখানে আমার শুধু না, আমার মতো আরও শত শত মানুষের জমিন ব্রড করছে উনি। এই জমিন এখন উনি চায় নিতে। যেখানে আমার জমিনের মূল্য আছে ২০ টাকা, ২০ লাখ, হ্যাঁ উনি জমিন ৩ লাখ ৪ লাখ টাকা। এইখানে আমরা অভিযোগ করবো কার কাছে? অভিযোগ করতে গেলে আমাদের নিরাপত্তা নাই কোনো, এই জন্য আমরা অভিযোগ করতে পারি না। শুধু স্থানীয়রাই নন, এমপির জমি দখলের কবল থেকে রক্ষা পায়নি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানও। আমরা ভালো বলেছি, বিল্ডিং করছি, পরে ওয়াল দেওয়ার সময় উনি লুক পাঠাইছে। তখন তো এখানে ৫ তলা ভবনও ছিল। হ্যাঁ, 5 তলা ভবন টবন সবাই আমাদের মিটার ফ্যাক্টরি আছে, পুরো এই মিটার রানিং কাজ চলতেছে। মিটারও আসলে ১,০০০-২,০০০ মতো। তারপর মেশিন করতো, কিছুই নেই। 2টা ফ্যাক্টরি, পিওজ কাটোয়ার 2 তলাতে আসছিল, 3 তলাতে স্টোর, 4 তলাতে হইলো মিটার ফ্যাক্টরি। এটা করছে কারা? করছে মামলা গাজী সাহেব সহ মামলা 10 জনের নামে মামলা হয়েছে। এখানে কি গাজী সাহেবকেও মামলা আসামি করা হয়েছে? হ্যাঁ, 10 নম্বর গাজী সাহেবের লাস্টে দিচ্ছে। প্রতিষ্ঠানের জমি বাঁচাতে গিয়ে কি পরিমাণ নির্মম হামলার শিকার হয়েছেন তা জানা গেল আরেক ব্যক্তির কথায়। সাধারণ মৃত্যু প্রতিবাদ করার কারণে আমার 26টা শিলি লাগছে মাথার মধ্যে। এটা আমার মাথার শিলি, ঢাকা মেডিকেলে। মামলা তো নেয় নাই মনে হয়। না, আমার মামলা নেয় নাই। আমি শুধু খালি ওই জিটি করছি, পরে গেছি আসামি ধরলে পরে মামলা হবে। শুধু প্রতিষ্ঠানের জমি দখল করেই ক্ষান্ত হননি এমপি গাজী। দখল করা জমি দিয়ে নিজ নামে গড়ে তুলেছেন গাজী নগরী। এদিকে পদ এবং চেয়ারের প্রভাব খাটিয়ে ট্যাংরাটেক গুনাবো মৌজায় প্রায় ১,৫০০ বিঘা খাস জমিও দখল করে নিয়েছেন গাজী ও তার ছেলে পাপ্পা গাজী। এবার আসা যাক ভিন্ন প্রসঙ্গে। শুধু জমি দখলই নয়, রাজনীতির আড়ালে নারী প্রীতিও আছে গোলাম দস্তগীর গাজীর। একটা দৃশ্যপটে নজর রাখলেই পাওয়া যাবে তার প্রমাণ। ধর্ষণ এবং খুনের পেছনে নাকি রয়েছে এমপির ইন্ধন। গণমাধ্যমের সামনে আতঙ্কে কেউ মুখ না খুললেও এই গল্প ঘুরছে স্থানীয়দের মুখে মুখেই। মহিলা নেত্রী আছে না, মহিলা নেত্রী মনে করেন দেখা দুইটা মনে করেন ভালো ভালো মাইয়ারা মাইয়া গো মনে করেন দেখা এই যে আমরা ডাক্তারের মাইয়া সেই মাইয়ারা মনে করেন যে রেপ করছে। গাজী সাহেব তো করছই দিয়ে আবার মনে করেন যে এই নেতার ভাতা গিয়ে করাইছে। মাইয়া মনে করছে যে কইয়া তুমি ইয়া করে মনে করেন যে হ্যাঁ নেতা গিয়ে
মাইডারা মারি সব নারী নির্যাতন ও খুনের ঘটনায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার, কিন্তু সেখানে সহযোগীদের নাম থাকলেও ভয়ে রাখা হয়নি এমপির নাম। এ তো গেল নারী নির্যাতন ও খুনের ঘটনা। অনুসন্ধান বলছে এমপির করাল থাবায় পুরো রূপগঞ্জ এখন মাদকের ডিপোতে রূপান্তরিত হয়েছে। চনপাড়ার অপরাধ সাম্রাজ্যের পেছনে যে এমপির হাত রয়েছে সেটা জাতির কাছে পরীক্ষিত সত্য। জমি দখল, মাদক আর নারী নির্যাতনের গল্পগুলো আমরা জেনেছি। তথ্য বলছে শুধু জমি নয়, পুরো রূপগঞ্জটাকেই গিলে ফেলেছেন এমপি গাজী গোলাম দস্তগীর। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী অনুসন্ধানে বেরিয়ে আসলো একই তথ্য। রূপগঞ্জে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমপি ও তার পরিবারের সদস্যদের নামে নির্মাণ করা হয়েছে অডিটোরিয়াম। শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, নিজের এবং পৌরসভার মেয়র স্ত্রী হাসিনার প্রভাব খাটিয়ে সরকারি অর্থ অপচয় করে পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে নির্মাণ করেছেন সরকারি কালভার্ট। শুধু তাই নয়, সরকারের শত শত কোটি টাকা ব্যয় করে নিজের নামেই গড়ে তুলেছেন ব্রিজ, কালভার্ট। এসব ঘটনায় কেউ প্রতিবাদ করলেই তার কপাল খারাপ, নেমে আসে হামলা, মামলা। এমপি ও তার সন্ত্রাসী বাহিনীর কবল থেকে রেহাই পান না কেউই। গাজীর দখলদারিত্ব সম্পর্কে সামগ্রিক একটা ধারণা পাওয়া গেল। এবার জানতে চাই গাজীর দলীয় কর্মকাণ্ড সম্পর্কে। রূপগঞ্জ এলাকাটিতে প্রায় ১৫ বছর ধরে ক্ষমতাসীন দলের হয়ে সংসদ সদস্য হিসাবে আছেন গোলাম দস্তগীর গাজী, কিন্তু দল এবং নেতাদের জন্য তিনি কি করলেন এই লম্বা সময়ে? গোলাম দস্তগীর গাজী তো হিসেবে শুক্রে 8 দিন ধরে আওয়ামী লীগ করে। ওনাকে তো আমরা ওই পদ দিয়া সংসদ সদস্য বানাই আওয়ামী লীগ আনছি। এর আগে ওনার আওয়ামী লীগের কী পরিচয় আছে আমার জানা নাই। বঙ্গবন্ধুর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাদ দিয়ে যা আমার লিখতে আমার নাম রাখো জয় গাজী। গাজীর রাজত্বে তাহলে কেমন আছেন আওয়ামী লীগ নেতারা? কর্ণগোপ মৌজা, পারাইন মৌজা, নারসিংগল মৌজা, এই 3টা মৌজার জায়গা যদি বিক্রি করতে হয় ওনার কাছে যাই বিক্রি করতে হবে। আমি একটা জমির মধ্যে ওনার কাছে আমি 4.5% জায়গা, 5.5% জায়গা বিক্রি করছি। মানে আমি যতটুকু পাও না, ওই জমিটি হলো 39%। উনি পুরা জমিনের মধ্যে সাইনবোর্ড লাগাই দিছে, ইহা গাজী গ্রুপের নিজস্ব সম্পত্তি, জনসাধারণের সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এখনও সাইনবোর্ড আছে। আমি ওনাকে একদিন বললাম যে এইখানে যে আপনি এই পুরা সম্পত্তির মধ্যে দলিল সাইনবোর্ড লাগাইছেন, আমি তো আপনার কাছে বিক্রি করছি 5.5%, জায়গাটা তো হলো 39, আপনি এটা দিলেন ক দিয়ে দিত। আমি আপনারা যেই দামে দিই সেই দামে তারা দিবে না, থাক তাইলে। এখন ওইখানে এক মোট মাঠ বালুও কেউ ফালাইতে পারে না, ওই 3টা মৌজার মধ্যে কেউ ঘরবাড়ি করতে পারে না। করলেই ওনার ব্যক্তিগত বাহিনী গিয়ে নিষেধ করে, ওই ভয় দেখায়। সবার তো সেই সাহস নাই তাদেরকে মোকাবিলা করার। অর্থাৎ স্থানীয় নেতার কথা একটা বিষয় স্পষ্ট, গাজীর দখলদারিত্ব থেকে বাদ যান না খোদ আওয়ামী লীগ নেতারাও। শুধু তাই নয়, গাজীর দখলদারিত্বের বিরুদ্ধে মুখ খুললেই নাকি নেমে আসে নানা হয়রানি আর নির্যাতন। আজকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের নামে গত এই 15 বছরে উনি অনেককে মামলা হামলার শিকার হতে হয়েছে। আমি আজকে 42 বছর যাবৎ এই আওয়ামী লীগের আদর্শ লালন করি। দুঃখের বিষয়, আওয়ামী লীগ করেও আজকে গত এই বছরে এই আওয়ামী লীগের লোক হয়েও আমাকে মামলায় জড়ানো হয়েছে, মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আর এটা করেছেন এই গাজী গোলাম দস্তগীর এবং তার পরিবারের সদস্যবৃন্দ। এদিকে রূপগঞ্জকে গাজীগঞ্জ বানানোর ষড়যন্ত্র হিসেবে সরকারি সম্পত্তিতে কিভাবে নিজের এবং পরিবারের সদস্যদের নাম ব্যবহার করেছেন গাজী, সে সম্পর্কে একটা ধারণা দিলেন এই নেতা। অনেক স্কুলে ওনার ছেলে সভাপতি, এক স্কুলে উনি সভাপতি, এক স্কুলে ওনার ওয়াইফ সভাপতি, এক স্কুলে ওনার ছেলের শাশুড়ি সভাপতি। এগুলো আমাদের রূপগঞ্জের নিত্য নৈমিত্তিক ব্যাপার। আজকে যে এই গাজীর সেতু আমরা পার হয়ে আসি, আমরা কিন্তু রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রাণ থেকে মন থেকে চেয়েছিলাম এই সেতুটার নাম শেখ রাসেল সেতুটা দেওয়ার জন্যে, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি সেই জায়গায়, আমরা পারিনি ওনার সাথে। 2008-এর নির্বাচনে গাজী গোলাম দস্তগীর সাহেব এমপি নির্বাচিত হলেন। তারপরে আওয়ামী লীগের সাবেক যারা আছে বা নেতৃবৃন্দ যারা আছে, যারা বংশগতভাবে আওয়ামী লীগ করে, তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের নাম নিশানা নেই। যদি আমাদের এই দিন অব্যাহত থাকে, রূপগঞ্জে আওয়ামী লীগ করার মতন বিশ্রা লোক পাওয়া যাবে না। আমরা রূপগঞ্জবাসী একটা বাহিনীর কাছে জিম্মি, সে বাহিনীটার নাম হলো গাজী বাহিনী। গণমাধ্যমের কাছে এসব কথা বলতেও
জীবনের নিরাপত্তা ঝুঁকি আছে, তাই মৃত্যু হলে যেন গাজীকে বিচারের আওতায় আনা হয় এই দাবি করলেন সবাই। অনেক কিছু বলার আছে কিন্তু ভাই বলতে পারবো না, কারণ বলে রাখি জীবন তো হারাতে পারবো না। তাও আরেকটা কথা বলে রাখি, যদি কখনো মারা যায় তাদের হুমকি দুমকি আপনাদের কাছে আমার অনুরোধ, দেশবাসীর কাছে অনুরোধ, যে সন্ত্রাসীর হাতে যেন মৃত্যুবরণ করলে আপনাদের সাংবাদিকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বলতে চাই, এটা যে বিচার আমি পাই। আজকে আপনার সামনে আমি সাক্ষাৎ দিছি, 2 দিন পরে হয়তো হাসপাতাল দেখতে পারেন, কবরস্থানও দেখতে পারেন, ঠিক নেই। পুরো অনুসন্ধানে কিছু বিষয় পুরোপুরি স্পষ্ট। রূপগঞ্জকে পরিণত করা হয়েছে গাজীগঞ্জে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, রূপগঞ্জে এখন আর কোনো আওয়ামী লীগ নেতার অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে সন্ত্রাসী বাহিনী নিয়ে গঠিত এমপির গাজী লীগ বাহিনী। এই সন্ত্রাসী বাহিনীর সদস্যরাই বা কারা, কি তাদের পরিচয়, চলুন সে সম্পর্কে অনুসন্ধান করি। মোহাম্মদ শাহিন ওরফে লোহা শাহিন, পিতা মোজাম্মেল। কর্মকাণ্ডের মধ্যে আছে সন্ত্রাসী কার্যকলাপ আর ইয়াবা ব্যবসা। রূপগঞ্জ থানায় তার নামে মামলা আছে 2টি। মোহাম্মদ নোমান, তারও একই কর্মকাণ্ড, সন্ত্রাসী কার্যকলাপ, তার নামে মামলা আছে 1টি। মোহাম্মদ রাকিব ওরফে গুই রাকিব, পিতা শামসুল হক, তার নামে মামলা সংখ্যা 4টি এবং জিডি 1টি। এরকম এই বাহিনীতে আরও অনেক সদস্য আছে, যাদের নাম, পরিচয় এবং তার সম্পর্কে অনুসন্ধান আপনারা দেখে নিন গ্রাফিক্সের চোখে। এবার আসি চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও কায়েতপাড়া ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসীদের নামের বিষয়ে। এখানে আছে মোহাম্মদ শমশের আলী ওরফে ডাকু শমশের, পিতা হাসমত আলী ওরফে হাসমত দয়াল, ঠিকানা চনপাড়া পুনর্বাসন কেন্দ্র। তার কর্মকাণ্ডের মধ্যে আছে মাদক, অস্ত্র, অপহরণ, খুন, ছিনতাই, লুটপাট। তার নামে রূপগঞ্জ থানায় মামলা আছে মোট 15টি। তালিকায় 2 নম্বরে আছেন শাহাবুদ্দিন, পিতা রফিক, ঠিকানা একই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র। তিনি মূলত মাদক ব্যবসায়ী এবং তার নেতৃত্বেই এই চনপাড়ায় মাদক, অপহরণ এবং খুন হয়, যার প্রধান নির্দেশদাতা হিসেবে আছেন শমশের ডাকু। রূপগঞ্জ থানায় তার নামে মামলার সংখ্যা 1টি। গ্রাফিক্সের চোখে এবার দেখুন গোলাকান্দাইল ইউনিয়নের গাজী লীগ বাহিনীর সন্ত্রাসীদের নামের তালিকা। এই তালিকাও বেশ লম্বা। আমাদের কাছে আপাতত 16 জনের নাম পরিচয় আছে। তাদের প্রত্যেকেই সরাসরিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, খুন, অপহরণের মতো ভয়ঙ্কর অপরাধে যুক্ত আছে এবং প্রতিনিয়ত তারা এই সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছে নারায়ণগঞ্জ সহ পুরো রূপগঞ্জে। স্থানীয় প্রশাসন এদের বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে জানতে রূপগঞ্জ থানায় টিম আন্ডারকভার। এই বিষয়টি আমাদের নলেজে এসেছে এবং আমি মনে করি যেই জড়িত থাকুক, সে যত বড় সন্ত্রাসী হোক, আমরা এটা তদন্তপূর্বক অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। পাহাড়সম অভিযোগের উত্তর জানতে যোগাযোগ করা হয় গাজী গোলাম দস্তগীরের সঙ্গে, কিন্তু বরাবরের মতো এবারও তিনি নিরুত্তর। যেটা গোলাম দস্তগীর গাজী মন্ত্রীর নাম্বার নয়? জি, ওনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম, ওনাকে কি পাওয়া যাবে? মুখে না বললেও যদি লিখিত উত্তর দেন সেই ভরসায় তাকে আবারও SMS করা হয়, তারপরও মেলেনি উত্তর। এই বাস্তবতায় রূপগঞ্জের মানুষ বলছে, গাজী ত্রাসের রাজত্ব থেকে তারা মুক্তি চায়, নিজেদের মতো করে নিতে চায় নিজেদের সিদ্ধান্ত। তাই অত্যাচার থেকে বাঁচতে স্থানীয়রা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর কাছে আবারও আকুল আবেদন জানিয়েছেন।